সংবাদ শিরোনামে তরুণ বিশ্বাস ২৭ মার্চ শুক্রবার বিয়োগ ২০২৬ প্রেস ক্লাব কলকাতায় সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সাফল্য একসঙ্গে স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সার জয় ৬৭ বছরের মহিলার লড়াইয়ে আসার বার্তা। একই সঙ্গে স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েও সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অঞ্জন গুপ্ত অর্ণব গুপ্ত সহ অন্যান্য চিকিৎসকদের প্রচেষ্টায় অবিশ্বাস্যভাবে সুস্থ হয়ে উঠলেন। ৬৭ বছরের এক মোহ পরীক্ষায় ধরা পড়ে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, ২ ক্যান্সার একসঙ্গে ধরা পড়ায় জেনেটিক ক্যান্সার। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বড় অস্ত্রোপচারের মাধ্যমে ২ স্তনই অপসারণ করা হয়, যার মধ্যে একটি ছিল প্রতিরোধমূলক ব্যবস্থা। অস্ত্রোপচারের পর রিপোর্টে ব্রেস্ট ক্যান্সারে সম্পূর্ণ সাড়া পাওয়া যায়। कैंसर सेंटर है 58 इयर्स आपने 53 इयर्स ओ माय गॉड আমাদের সোসাইটি ফর্ম হয়েছে এক্স্যাক্টলি 1973 সালে, আর আমাদের হসপিটাল চালু হয়েছে এক্স্যাক্টলি 14 মার্চ 1976। জাস্ট কদিন আগে আমাদের 50 বছর চালু হওয়ার পর থেকে জাস্ট কমপ্লিট হলো, আর জমি পাওয়ার পর থেকে 53 বছর হয়েছে। আর গ্রুপ ফটো তুলতে চাইছেন ওর সাথে সাথে একটা জিনিস জিজ্ঞাসা করবো যে ব্রেস্ট ক্যান্সার এখন প্রত্যেক মহিলার জায়গা আমি দেখতে পাচ্ছি 100 মধ্যে 56% মহিলাদের যে ব্রেস্ট ক্যান্সার হয় বা ওভারিজ ক্যান্সার হয়। 56% মহিলাদের ব্রেস্ট ক্যান্সার কথা শুনলে তো লোকে আতঙ্কিত হবে। আমাদের কি বলে ব্রেস্ট ক্যান্সার সারা আমেরিকার মতো জায়গায় 9 জনের মধ্যে একজন হওয়ার চান্স আছে। ভারতবর্ষে ক্লিয়ার স্ট্যাটিস্টিক্স নেই, তো এখন মোটামুটি 14-15-এর মধ্যে একজন হওয়ার চান্স থাকে। ভালো খবর এই যে অন্য অসুখে যে এখন 100% ভালো না হতেও পারে, ডায়াবেটিস, প্রেশার, হার্টের অসুখ অনেক সময় চিকিৎসা চলতে থাকে। ব্রেস্ট ক্যান্সার আর্লি স্টেজ ধরা পড়লে কিন্তু সম্পূর্ণ ভালো করা যায় এবং প্রি ক্যান্সার স্টেজেও ধরা পড়তে পারে, যেখানে 100% কিওর। এবং আজকাল ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন হয়, অনেক প্লাস্টিক সার্জারি করা যায়, এখন কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো। মানুষ আপনার একটা জিনিস জিজ্ঞাসা করবো যে এখন যে ক্যান্সার এত ফর্ম হচ্ছে, এত ক্যান্সার হচ্ছে, তার জন্য যে কোনো জনকে কী প্রিকশন রাখতে হবে যাতে এই ক্যান্সারটা হবে না? জরায়ুর মুখের ক্যান্সার আপনারা নিশ্চয়ই শুনেছেন আগে খুব বেশি, ওভারির ক্যান্সার খুব কম। এখন জিনিসটা 50 বছরের মধ্যে পুরো জিনিসটা উল্টে গেছে। ওভারির ক্যান্সার বেশি, জরায়ুর মুখের ক্যান্সার কারণটা নানা রকম কারণ। তার মধ্যে একটা প্রধান কারণ হলো আগে জরায়ুর মুখের ক্যান্সারের কারণ জানা যেত না, এখন জানা যাচ্ছে এটা একটা ভাইরাসের জন্য হয়। সেই ভাইরাসের নাম হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এখন ভ্যাকসিন বেরিয়ে গেছে, মিলে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধ করা যায়। আচ্ছা, এখন দেখা যাচ্ছে অল্প বয়সে লোকদেরও, ছেলে হোক বা মহিলা হোক, তাদের উপরে এসপিভি হাইরিস্ক বা যে কোনো ভাইরাস ক্যান্সারটা ফর্ম হচ্ছে, তার সেটা কি জলের জন্য হচ্ছে নাকি ফুডিং খাওয়ার জন্য? কোনো সম্পর্কই নেই, এটা ভাইরাস। এটা ভাইরাস জনিত অসুখ। এই ভাইরাসটা সাধারণত অবিবাহিত ভদ্রমহিলাদের জরায়ুর মুখের ক্যান্সার কম হয়, কারণ সেই ভাইরাস জরায়ুর মুখে বাসা বাঁধে না। একবার যদি ইনফেকশন হয় তাহলে সেই ভাইরাস যাবে। ভাইরাস গেলেও, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস গেলেও সবার যে হবে তা নয়। শতকরা 90% ক্ষেত্রে এই ভাইরাসটা ওয়াশ আউট হয়ে চলে যায়। শতকরা 10-8 জনের ক্ষেত্রে ভাইরাসটা থেকে যায় এবং কালক্রমে 5 বছর, 8 বছর, 10 বছর পরে সেই ভাইরাসের কারণে মুখের ক্যান্সার, ওভারির ক্যান্সার। তারপরে সন্তান হয়ে গেলে আমাদের লাইফস্টাইলটা পাল্টে যায়। বিশেষ করে যাদের হাজব্যান্ড বাইরে থাকে তাদের আরও বেশি, এবং তাদের উপর একটা ভীষণ মেন্টাল প্রেশার, ফিজিক্যাল প্রেশার, স্ট্রেস সব কিছু পড়ে। তার একটা
আমরা এখানে এসে বুঝলাম আমি সুস্থ হওয়ার থেকে পরিবেশ আমাকে বেশি সুস্থ করবে। তারপর আমার ট্রিটমেন্ট শুরু হলো। ডক্টর মুক্ত আমার কাছে তৃতীয় ভগবান, মানে ওনার কাছে এসেছি বলেই আমি সুস্থ হয়েছি। উনি আমাকে ভালো ট্রিটমেন্ট করেছেন, সব সময় আমাকে বুঝিয়ে দিয়েছেন কী করতে হবে না হবে। আমার ছেলে যখনই ফোন করেছে, যত রাত্রি উনি অ্যাটেন্ড করেছেন এবং আমার ছেলের পাশে থেকেছে। ডক্টর আমার ভাই ডক্টর, আমি আজকে 39 ইয়ার্স আগে একটা ঘটনা বলতে চাই। সেটা হচ্ছে তখন ডক্টর সদ্য ষড়যুক্ত থাকাকালীন আমার দাদা, মামা, তার ক্যান্সার এমন পর্যায়ে চলে গিয়েছিল সব ডাক্তাররা কেউ পারেনি। এবারে তাকে আমরা বাড়ি কিনে রেখেছিলাম, সে যতদিন বাঁচুক চলে যাবে। তখন যে ভীষণ ইয়াং এবং নামি একজন আম্পায়ার ছিল আমার দাদা। এইবারে তো যখন মনে হয় খাটনি আসবে। তারপরে সমস্ত ডাক্তাররা আমি একবার বললেন যে স্যার একটা কিছু করুন, আমরা তো অ্যালুমিনিয়াম দিচ্ছি, যেটা যখন ড্রপ করছি সেটা দিচ্ছি 60-40 টিপি হয়ে যাচ্ছে, আর তার মধ্যে কোনো কথাও নেই, কোনো খাওয়া দাওয়া নেই। তখন উনি বললেন ঠিক আছে আমি স্টার্ট করছি বলে উনি যে শুরু করলেন। তখন ডক্টর সমীর চক্রবর্তী ছিলেন, ওনার কী কারণে দিয়েছিলেন সেটা যদি এনাদের কাছে থাকে তো আমি জানি না, তো সেগুলো আমাদের সঞ্চয় আছে। আর তারপরে সে আম্পায়ারের করতে শুরু করলো, তার ছেলের বিয়ে দিল, নাতির ফাইনাল পাস করা দেখলো। তারপরে আমার সেই দাদা চলে গেলেন ফার্দার ক্যান্সার, কিন্তু 25 বছর একদম সুস্থ এইটা ছিল আমার দাদা। প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনাটা অপেক্ষাকৃত কম। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, যাদের বিআরসি এর মিউটেশন থাকে সেই রকম পুরুষদের মধ্যেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করতে পারে, প্রস্টেট ক্যান্সার, সেইটাও আমাদের মনে রাখা দরকার। অর্থাৎ যদি একজন বিআরসি এ পজিটিভ মহিলার ছেলে থাকে, তার ছেলে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, তার ছেলে প্রস্টেট ক্যান্সার হতে পারে, তাদের পুরো ওয়াইড রেঞ্জ টেস্ট করতে হবে। কারণ আমরা জানি না যে এক্স্যাক্টলি কোন মিউটেশনটা আছে, কাজে আবার তার খরচটা অপেক্ষাকৃত বেশি। কিন্তু এই টার্গেটেড মিউটেশন যদি আমরা করি, সেইটাতে যদি সেই টেস্টটা করতে গেলে খরচ কম এবং সেইটা যদি নেগেটিভ হয় তাহলে তার মধ্যে বংশগতভাবে ওই ক্যান্সারটা যাওয়ার সম্ভাবনা নেই। সাধারণত রোগ ক্যান্সার হতে পারে, আমরা জানি আমরা বলবো কি হয়। তেমনি যদি লিঞ্চ সিনড্রোম বলে একটা আছে, তাতে কি কোন অর্গানে হয়, অর্থাৎ যে হেরেডিটারি ক্যান্সারটা আমরা ডিটেক্ট করছি তার জন্য যে অর্গানটাকে বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত। যেমন এইচবিওসির ক্ষেত্রে ওভারিতে নজর রাখতে হবে, সে যদি পুরুষ হয় তাহলে তার প্রস্টেট হয়েছিল, ব্রেস্টের সঙ্গে ওভারিতে। এই যে মাল্টিপল প্রাইমারি ক্যান্সার, এটা একটা বিপদ সংকেত। যদি একই ফ্যামিলিতে একই ধরনের ক্যান্সার বিভিন্ন কয়েকটি প্রজন্ম ধরে অথবা সে একই প্রজন্মের মধ্যে ক্যান্সার আছে। সুতরাং তখন আবার বলতো মাল্টিডিসিপ্লিনারি ডিসিশন হলো যে না, 3টে কেমোথেরাপিতে হবে না, আরও 3টে দেওয়া হবে। তো 3টে দেওয়া হলো, তো 7 হয়ে গেল। পেশেন্ট অনেকটা সুস্থ বোধ করলেন, সেটা ওনার কাছ থেকে শুনলেন। এবং ইতিহাস নিয়ে দেখা গেল ওনার ফ্যামিলিতে অনেকেরই এইরকম ক্যান্সার ছিল, কারোর সুতরাং যদি ফ্যামিলি হিস্ট্রি কনসিডার করা যায়, ডক্টর সম্পর্কে পরেই বলবেন, যথেষ্ট রিস্ক আছে ওনার ফ্যামিলিতে জেনেটিক প্রবলেম হওয়ার জন্য। সেই হিসেবে আমাদের জেনেটিক ক্লিনিক যেটা আমাদের খুব রিসেন্টলি চালু হয়েছে, সেটা এখন আমাদের অনেক মানুষের উপকারে আসছে। সেটা কেন উপকারে আসছে সেটা ডক্টর বর্ষাজকে বলতে বলা হবে এক্ষুনি। এবং আপনাদের সামনেই জেসিকা বোস হয়েছে, ডক্টর বর্ষাজের প্রেজেন্টেশন হয়ে যাওয়ার পর ওনার সম্বন্ধে এবং ওনার দিক মাসিও রয়েছেন, একটু কথা বলবেন। আমার যা যা প্রশ্ন আছে আমরা সবাই মিলে উত্তর দেবো। তাকে আমাদের পরিভাষায় বলা হয় হেরেডিটারি ব্রেস্ট ওভারি ক্যান্সার বা এইচবিওসি সিনড্রোম। হেরেডিটারি ক্যান্সার হচ্ছে একটা নির্দিষ্ট জিনে মিউটেশন বা কোনো ক্ষতিকারক চেঞ্জ,
চেঞ্জ হয় কিন্তু ক্ষতিকারক চেঞ্জকে মিটিগেশন করা হয়। সেই ক্ষতিকারক চেঞ্জ যদি হয় এবং সেটা যদি পেরেন্টস বা অর্থাৎ বাবা বা মার কাছ থেকে সন্তানদের দিকে বংশগতভাবে প্রবাহিত হয়, তাহলে সেই ক্যান্সারটাকে বলা হয় হেরেডিটারি ক্যান্সার, যেটাকে বলা হয় রেড ফ্ল্যাগস, ওই যে লাল পতাকা তুলে বিপদ সংকেত দেখানো হয় সেই। সাধারণত যে বয়সে ক্যান্সার হয়, যেমন ব্রেস্ট ক্যান্সার একটু অপেক্ষাকৃত বেশি বয়সে, ধরুন 55, আমাদের দেশে একটু কমে হয় কিন্তু 55-60 তাদের। সেটা যদি একটা 35 বছর 40 বছরের মহিলার হয় তাহলে সেই সন্দেহটা আসা উচিত। তেমনি কোলন ক্যান্সার যেটা 60 বছর 70 বছর হয়, সেটা যদি 40 বছর হয় তাহলে আমাদের একটা সন্দেহ আসে। সুতরাং তখন আবার বলতো মাল্টিডিসিপ্লিনারি ডিসিশন হলো যে না, 3টে কেমোথেরাপিতে হবে না, আরো 3টে দেওয়া হবে। তো 3টে দেওয়া হলো, তখন কথা হয়ে গেল। পেশেন্ট অনেকটা সুস্থ বোধ করলেন, সেটা ওনার কাছ থেকে শুনলেন। এবং ইতিহাস নিয়ে দেখা গেল ওনার ফ্যামিলিতে অনেকেরই এইরকম ক্যান্সার ছিল, কারো